নমস্কার। নাগরিক মানে সবাইকে স্বাগত। আজকে বিহারের রেজাল্ট প্রকাশ হলো। রেজাল্ট বলতে ইলেকশন কমিশন যে বিহারের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের রেজাল্ট প্রকাশ হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং সেই নির্বাচনের রেজাল্টে যে ভাবধারা সেটা সবাই হয়তো বা ওয়াকিবহাল, তবু জানিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত বিজেপি 95, জেডিইউ 85, আরজেডি 24, এলজিপিআরভি 19, AIMIM 6, HAMS 5, RSSTLKM 4 and others 5। এখানে মোট সংখ্যাগরিষ্ঠ আসন দরকার। টোটাল আসন রয়েছে 243টি, সংখ্যাগরিষ্ঠ 122 থেকে 23টি দরকার। এই বিহারের বিধানসভার যে চালচিত্র, এখন সবাই যে আলোচনাটা করেছে যে বিহারে আবার কেন এনডিএ জোটের সাফল্য, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন রাজনৈতিক নেতা যে বক্তব্যগুলো রাখছে, সেই বক্তব্যগুলোতে যে জিনিসটা উঠে এসেছে যে লালুর সময়ের থেকে এই নীতিশের সময়ের বিহারের উন্নতি, এটা বিহারের জনতা অস্বীকার করতে পারবে না। কারণ পরিবর্তন এই লালুর সময়ে যে অবস্থা ছিল, সেই সময় থেকে বিহারের উত্তরণ নাকি এই নীতিশ কুমার ঘটিয়েছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু নীতিশের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। অনেকেই তাকে পাল্টুরাম বা বিভিন্ন দিক থেকে বলার চেষ্টা করে বা তার কার্যাবলীও সেটা প্রমাণ করে। কখনও তিনি এই 2020 বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি প্রথমে তেজস্বীর সঙ্গে একবার সরকার গঠন করলেন, তারপরে আবার বিজেপির সঙ্গে সরকার গঠন করলেন, সেই নিয়ে তাকে পাল্টুরাম বলাটাই স্বাভাবিক। কিন্তু এই বিহারের পাল্টুরাম হওয়ার পরেও বিহারের জনতার এই নীতিশের উপরে যে ভরসা, সেটা অস্বীকার করা যায় না। রাজনীতিতে নীতিশ যে বিহারের ক্ষেত্রে একটা নতুন চাণক্যের রূপ নিচ্ছে, সেটা অস্বীকার করা যায় না। আর আমরা সকলেই জানি প্রশান্ত কিশোর, যিনি আমাদের বাংলার ভোট কুশলী ছিলেন 2021-এ, সেই প্রশান্ত কিশোরের কিন্তু ভরাডুবি। সকলেই আশাবাদী ছিল যে প্রশান্ত কিশোর হয়তো বা কিছুটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো ফ্যাক্টরেই এই রেজাল্টে তার প্রভাব পড়েনি, কোনো ফ্যাক্টরি হয়ে দাঁড়াননি। যাই হোক, বিহারের এই মানুষের এই নীতিশ কুমার বা পাল্টুরামের প্রতি যে ভরসা, এটাকে একেবারে অস্বীকার করা যায় না। রাজনীতিতে এই যে বিশ্বাসযোগ্যতা নীতিশের, বিহারের মানুষ যে নীতিশ কুমারের প্রতি যে বিশ্বাস রাখে বা বিশ্বাস করে, তার রেজাল্টে তার প্রমাণ। এবং অনেকেই একটা এজেন্ডা যে নীতিশ কুমার ভোটের পূর্বে 10,000 টাকা করে মহিলাদের যে ঘোষণা, সেই ঘোষণাটাও নাকি এই বিহারের ফলের জন্য অনেকটা চাবিকাঠি। এখন দেখা যাক, এগুলোর বিশ্লেষণ পরবর্তীতেও করা যেতে পারে, কিন্তু লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের যে ভরাডুবি, সেটাকে অস্বীকার করাও যায় না। এবং সর্বোপরি জাতীয় কংগ্রেসের অবস্থানটাও কিন্তু বিহারের ক্ষেত্রে খুব নিম্নগামী। এখন মুখ্যত এই এনডিএ জোটের মধ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে সে নিয়েই জল্পনা চলছে। কিন্তু এই জল্পনার নিরিখেও বলা যেতে পারে, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং সেই সরকারের সমর্থন করেছে এই নীতিশ কুমারের দল, সুতরাং সেই প্রেক্ষাপটে হয়তোবা বিজেপি আবার আস্থা রাখে কি রাখে না, বেশি সংখ্যক বিধানসভাকে দখল করে, সেটা দেখার বিষয়। কারণ বিজেপি কিন্তু জেডিইউকে অতিক্রম করে গেছে। জেডিইউ যেখানে 84, সেখানে বিজেপি 96। অবশ্যই বিজেপি হয়তোবা বেশি মন্ত্রক ধরার চেষ্টা করতে পারে, কিন্তু কেন্দ্র সরকারে বিজেপির যে সমর্থন জেডিইউয়ের রয়েছে, আর বিজেপি এই আঙ্গিকে কোন ইকুয়েশনে এই বিজেপি নতুন বিহারের নতুন বিধানসভার কোন আঙ্গিকে কোন কোন মন্ত্রিত্ব ধরার চেষ্টা করে, সেই নিয়ে দর কষাকষি ঠিকমতো থাকে কি থাকে না, সেটাও একটা দেখার বিষয়। আমরা যদি এই অবস্থাও লক্ষ্য করি, জেডিইউ এখানে 84, আবার যদি তেজস্বীর সঙ্গে গঠবন্ধন করার চেষ্টা করে, সেখানেও
84 প্লাস 24, তাহলেও সংখ্যাটা প্রায় 108 থেকে 110, যেটা দিয়ে ম্যাজিক ফিগারে যাওয়া যাচ্ছে না। মানে এবার কিন্তু নীতিশ কুমারের এই পাল্টুরাম চরিত্র এই 2025 থেকে 2030 ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটাতে পারে, যার রেজাল্ট রয়েছে এখনো পর্যন্ত। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ।